অনেক কষ্ট করে রাশিয়া থেকে পুতিন ইউক্রেন যুদ্ধটা তার জেনারেলদের বললে তোমরা চালায় যাও, আমি একটু ভারত থেকে ঘুরে আসি, আমার পুরাতন বন্ধু। এই যে ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এত চাপ, বিশেষ করে ট্রাম্প কাকুর যে এত চাপ, এই চাপের পর পুতিন এই যে ভারত সফর করলো, এটা কি কৌশলগত জয় হলো নাকি পশ্চিমারা আবার ঝুঁকিতে পড়লো, একটু বলেন। পুতিনের ভারত সফরটা কিন্তু জিওপলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিছু সমীকরণ স্পষ্ট করার বিষয় ছিল। সেই সমীকরণগুলো আমরা আজকে দেখি, ধাপে ধাপে বিশ্লেষণ করি, এর রিঅ্যাকশন পশ্চিমারা কি দিচ্ছে বা যুক্তরাষ্ট্র কি বলছে, একবারে সহজ ভাষায় আমরা আমাদের দর্শকরা কানেক্ট করতে পারে, একদম সহজ ভাষায় বিশ্লেষণ করি আমরা, সহজ ভাষায় দেখি কি দাঁড়ায়। পুতিনের ভারত সফরটা বলা হচ্ছে আর 2 দিনের। হ্যাঁ, আমরা তো সব পত্রিকায়, হ্যাঁ, পুতিনের ভারত সফর বলা হচ্ছে 2 দিনের, সব জায়গায় তাই দেখছে 2 দিনেরই। হ্যাঁ, কিন্তু আসলে হচ্ছে কি 28 ঘন্টা, মানে 48 ঘন্টা না, 28 ঘন্টা। ওকে, 28 ঘন্টা মানে 2 দিন, মানে হিসাবটা হচ্ছে ইলেকশনের মতো আর কি। 51% ইকুয়াল টু 100%। 51% ভোট যে পাবে সেই জয়ী, সেই শতভাগ ভোটের মালিক। এখন আপনি ভোট দেন আর না দেন, সে আপনারও জনপ্রতিনিধি, বিষয়টা এরকম। হ্যাঁ, তো যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে এবং দিন পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে হিসাবটা তো দিন ধরে, আগের দিন আর পরের দিন। এই তো তাহলে দেখেন, একবিংশ শতাব্দীতে যে শক্তির সমীকরণ, এই সমীকরণে ভারতের অবস্থানটা কোন দিকে, এটা কিন্তু পুতিনের এই সফরে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। পুতিনের সামনে এখন অনেক কাজ। এইটাই তো কারণ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে। তো এর মধ্যেও পুতিন কিন্তু ভারতে আসছে, সময় বের করছে। এর মধ্যে 2 দিন সময় বের করা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এক দিশে একটা অনেক বড় ব্যাপার। কেন করে গুরুত্বপূর্ণ দেখি, ভারতের প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা, রাইট, 1.5 বিলিয়ন জনসংখ্যা, প্রবৃদ্ধি হচ্ছে 8% প্লাস, এবং অর্থনীতি হচ্ছে বিশ্বের দ্রুত বর্ধমান, মানে তৃতীয় বৃহত্তর তেলের ভোক্তা, জ্বালানি তেল। 2020 সনে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারত তেল কিনতে হচ্ছে 2.5% মোট কনজিউমের। এখন মোট কনজিউমের 35% প্লাস কিনে রাশিয়া থেকে। তার মানে কি হচ্ছে, বাণিজ্য বাড়লো। 2 দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $68 বিলিয়ন, তাই তো? এর মধ্যে হচ্ছে $60 বিলিয়ন হচ্ছে জ্বালানি, আর বাকি সবকিছু মিলিয়ে হচ্ছে 8.5%। তাহলে তো এটা বলা যায় বন্ধুত্ব না, এটা হচ্ছে ভারতের অর্থনীতির লাইফ লাইন। ডেফিনেটলি এটা দেখেন যে ভারত শুধু যে রাশিয়ার বন্ধু তা না, রাশিয়ার অর্থনীতির জন্য যে লাইফ লাইন, এর ভারত কিন্তু বড় একটা, দুইটার মধ্যে একটা লাইফ লাইন নিয়ে আসবো। আপনার পরিচয়টা দিয়ে দিয়ে আবার নতুন করে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে রয়েছেন কে? সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আমাদের অনুষ্ঠানগুলো, বিশেষ করে বিশ্ব সংযোগটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কলিগস এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে এটা শেয়ার করবেন, কারণ এখানে রয়েছে প্রচুর তথ্য। দাদা, লাইফলাইন, ভারতের লাইফলাইন, অর্থনীতির লাইফলাইন রাশিয়া, এরপরে কি দেখছি আমরা? তাহলে আসি যে রাশিয়া যেটা করেছে, ভারতকে কি বলেছে, নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের আশ্বাস দিয়েছে। এইটা কিন্তু দেখেন, এই যে নিরবিচ্ছিন্ন তেল রপ্তানির বিষয়টা বা তেল সরবরাহের বিষয়টা, এইটা কিন্তু অর্থনীতির জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি কিন্তু কনফার্ম হয়ে গেছে। কিন্তু এখানে তো ট্রাম্প কাকু বলে দিয়েছে তেল নেওয়া যাবে না। আমি আসছি, আসেন তাড়াতাড়ি, আমার তেল দরকার। আর কি বললো, হ্যাঁ, যে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, এটা হচ্ছে কুদানকুলাম। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টা ইউনিট চালু হয়েছে, বাকি ছিল 4টা ইউনিট। মজার কথা, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন থেকে চালু হয়েছে, 80 সাল থেকে। এই বাকি 4টা ইউনিট চালু করার দায়িত্ব রাশিয়া তার নিজের কাঁধে নিয়েছে। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তার মানেটা কি দাঁড়ালো দেখেন, ভারতের যে বিদ্যুৎ চাহিদা, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদায় ভারত আরেকটা জায়গা নিশ্চিত হয়ে গেল। কিন্তু
রাশিয়া তাকে আশ্বাস দিল যে এটা আমার দায়িত্ব। ঠিক আছে, এখন দেখেন আপনি হয়তো এখন বলবেন কি যে নিরাপত্তা বাস্তবতা কি, ভারত রাশিয়ার কাছ থেকে S-500 চায় বা আপনার S-57 চায়, হ্যাঁ S-400 ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেইগুলো 1 বছর পিছিয়ে গেছে, আগামী বছর ডেলিভারি দিবে। এই ফলে যেটা হচ্ছে কি ভারতের প্রতিরক্ষা বৈচিত্র্য এখনো কিন্তু পূর্ণ হয়নি, মানে সম্পূর্ণ হয় নাই, কিন্তু যেটা হচ্ছে কি যেটা পূর্ণ হওয়ার পথে, এবং সেইটা কিন্তু যে আপনার কি বলে রাশিয়ার উপর যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাও কিন্তু এইখানে একটা স্পষ্ট বার্তা দেয়, এবং যেটা হচ্ছে এই বার্তায় রাশিয়া তার অবস্থান স্পষ্ট করেছে। পুতিন ভারত সফরের আগেই রাশিয়ার যে পার্লামেন্ট সেইখানে পুতিন সেটা পাশ করে নিয়েছে রাশিয়ার ভারতে প্রতিরক্ষা সরবরাহের বিষয়ে। তার মানে আপনার এতটুকু আলোচনা যেটা দর্শকরা বুঝেছেন, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অর্থনীতি বলেন, তেল বলেন, তারপর পারমাণবিক শক্তি বলেন, প্লাস হচ্ছে অস্ত্র, এই তিনটাই মোটামুটি ভারত পরিপূর্ণ না হলেও 80% নির্ভরশীল রাশিয়ার উপরে। হ্যাঁ রাইট, সেটা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আপনি একটু আগে যেটা বলছিলেন যে পশ্চিমা চাপ, জি আমাদের আমার ট্রাম্প কাপু দেওয়ার পরে এই অবস্থা। এখন দেখেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কি চেয়েছিল, যুক্তরাষ্ট্র ইউরোপ চেয়েছিল যে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করুক, এটা মাথা খারাপ হয়েছে ভারতের, হ্যাঁ করতে যাবে। সেইখানে কিন্তু মোদি তার অবস্থান মোদি স্পষ্ট করেছে কি যে সংলাপী সমাধান একমাত্র। ঠিক আছে, এই যে একটা স্ট্র্যাটেজিক অবস্থান, এই অবস্থান কিন্তু ভারতের যে কূটনীতিক স্বায়ত্তশাসন এই জায়গাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে মানে স্ট্যান্ড করলো তারা। হ্যাঁ, ফলে যেটা হচ্ছে কি ইউক্রেন যুদ্ধ এবং ভারতের কূটনীতি নিয়ে যে অবস্থাটা দ্বারা ভারত কারো শিবিরে যায় না, ভারত তার নিজেদের শর্তে যে দাঁড়িয়ে থাকে এই জিনিসটা ক্লিয়ার করে দিল। এতে কি হলো, আবার পুতিন আরেক কথা বলছে কি ভারত যুদ্ধ সমর্থন করে না, দুইটাই কিন্তু হলো, যে একটা হচ্ছে সংলাপী সমাধান আর একটা হচ্ছে যুদ্ধ সমর্থন করে না। এখন আপনি যদি সমাজদারকে নিয়ে ইশারায় কাফি এখন আপনি বুঝে নেন আপনি কোন পক্ষে আছেন। হ্যাঁ, শান্তির পথে মধ্যস্থতার কথাও বলছেন, পুতিন মোদিকে যে শান্তির পরিকল্পনা জানিয়েছে সেই পরিকল্পনাটা কি, শক্তির কূটনীতি, নিঃশব্দ কিন্তু প্রভাবশালী। বাহ, দারুণ এই জিনিস কিন্তু কি বলে যে পুতিন একটা ভালো মোদিকে একটা মেসেজ স্পষ্ট মেসেজ দিয়েছে। আচ্ছা, আমার একটা এখন মোদি যদি মনে করে বুঝে থাকে মোদির অবস্থান ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি বলেন সমাজদারকে নিয়ে ইশারা কাফি, আমার প্রশ্ন এখন সবচেয়ে বড়, পুতিনের এই 2 দিনের সফর নিয়ে 2টা দেশে মোটামুটি কাপাকাপি, এটা গণমাধ্যমে আসছে, একটা হচ্ছে চীন আর একটু পাকিস্তান। আপনি চীনেরটা ডিটেলস বলবেন, পাকিস্তানেরটা অল্প বলবেন, কারণ আমার আরো সেগমেন্ট রয়েছে। বলেন এখন চীন আসছে। এই তো আপনি তো ব্রেক দিয়ে দিলেন, আমি বেঁধে দিলাম। এখন দেখেন পুতিন, শি, মোদি এই 3 জন, এইটা যদি একটা সুতা হয় তাহলে এই সুতার মধ্যে 3 জন আছে, মানে একই সুতোয় গাদা 3 জন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বহু মেরুকরণ যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থায় এই 3 জন হচ্ছে ওয়ান লাইনার। ফলে যেটা হচ্ছে কি ওয়ার্ডার যেভাবে বদলাচ্ছে বিশ্ব জুড়ে, হ্যাঁ যার জিওপলিটিক্যালি বাণিজ্য যেভাবে হচ্ছে ঘুরপাক খাচ্ছে, এতে কিন্তু ভারত দর্শকের সারিতে না বসে থাকে ভারত হয়ে গেছে আরেক খেলোয়াড়, মানে অন্যতম খেলোয়াড় বলতে পারেন। এখন তাহলে কি হয়, এই যে পুতিনের এত কিছুর পরেও এই যে পুতিনের ভারত সফর 2 দিনের, এই ভারত সফরে নরেন্দ্র মোদী মূলত যেটা দিয়েছে সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা দিয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই অগ্নি পরীক্ষায় নরেন্দ্র মোদী কিন্তু খুব ভালোভাবেই উতরায় গেছে, এবং যেটা হচ্ছে পশ্চিমাদেরকে এবং আমেরিকাকে অনেকটা হতবাক করে। কেন আমি আপনাকে বলছি, ভারত আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্ক এখন সর্বকালের সবচেয়ে নিচু পর্যায়ে আছে। কিসের জন্য নিচু পর্যায়ে আছে? শুল্ক সংকটের কারণে। এই শুল্ক সংকট কিন্তু গত 6 মাসে কাটে নাই এবং কাটার আর সুযোগও নাই। তাই শুল্ক সংকটের মধ্যে আবার 10 বছরের প্রতিরক্ষা চুক্তি কেন করছিল এটা একটু বললেন আপনি। আসতেছি এইখানে দেখেন, তাহলে এখন যেটা হচ্ছে ইউরোপের দূতারা কি করছে, প্রকাশ্য সমালোচনা করছে ভারতের, এবং যেটা হচ্ছে কি রীতিমতো পশ্চিমা গণমাধ্যমে তারা রীতিমতো ভারতকে নিয়ে আর্টিকেল লেখা শুরু করছে বিরুদ্ধে। এই যে একটা অবস্থান, ফলে যেটা হচ্ছে কি যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে কি রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখে পশ্চিমকে আশ্বস্ত করার যে কূটনৈতিক দড়ি,
হ্যাঁ, এই কূটনৈতিক দড়ির উপর দিয়ে মোদি হেঁটে গেলেন, যা রীতিমতো হচ্ছে সবাইকে হতবাক করে এটা আসলে শুধু বলার জন্য বলা বা এর জন্য না। এখন দেখেন তাহলে আমি যদি বাণিজ্যিক পরিসংখ্যানটা একটু দেখি। আচ্ছা, আপনি একটু ক্যালকুলেটর রেডি করেন, আমি দর্শকদের কয়েকটা লেখা নিয়ে নিই, আপনি হিসাব কিন্তু ভালো করে কষে রাখেন যেন প্লাস মাইনাস না হয়। মহেশপুর থেকে আমাদের একজন দর্শক লিখছেন, উনি মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল থেকে নিয়মিত দেখছেন, আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন। ধন্যবাদ, আপনি পুরো বরিশালে আমাদের ছাড়ে দেন, কারণ বরিশালে খুবই মিষ্টিভাষী, আমরা পার্সোনালি বরিশালের ভাষাকে খুব পছন্দ করি। আপনি গিয়েছিলেন তো বরিশাল? অনেকবার। আমার পছন্দের জায়গা। যাক, আপনি এটা বিশ্ব সংযোগটা ছড়িয়ে ফেলেন। বরিশালের মানুষ কিন্তু খুবই আন্তরিক এবং অতিথি পরায়ণ, খুব আদর যত্ন করে তারা। আচ্ছা, জাহানারা নামে আমাদের আরেক দর্শক লিখছে, নোট দিস ইন ইউর বুক, ইন্ডিয়া উইল ডিভাইডেড মেনি পার্টস। এটা ওই যে উনি ওই যে চিকেন নেক নিয়ে কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। হিমাংশু লিখছেন ফ্রম ত্রিপুরা ইন্ডিয়া, আমাদের প্রোগ্রামটা তাদের ভালো লাগে, ধন্যবাদ আপনাদের। আপনাদের ওখানে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের এই বিশ্ব সংযোগের অনুষ্ঠানটা ছড়িয়ে দিন, শেয়ার করুন বেশি করে। চিন্ময় লিখছেন, ভাই আমি কমেন্ট করি না, কিন্তু আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, ঢাকা থেকে দেখি। ধন্যবাদ আপনাকে, আপনি অনুষ্ঠানটা দেখেন এবং আপনার পরিচিতজন যে বলেন এই অনুষ্ঠানটা দেখতে। হাসান নামে আমাদের একজন লিখছেন, উনি ইতালি থেকে দেখছেন। আমি যারা প্রবাসী বাঙালি আছে তারা বাংলাদেশে খুব মিস করে, বাংলাদেশের অনুষ্ঠানগুলো মিস করে, এই বিশ্ব সংযোগ আপনি বাঙালি কমিউনিটিতে ছড়িয়ে দিন, এটা অনুরোধ রইল আপনার প্রতি হাসান ভাই। তানজিন লিখছেন, এত অ্যাড কেন ভাই? আসলে অ্যাড তো আমরা না ইউটিউব দেয়, আর প্রোগ্রাম চালানোর জন্য তো তেল লাগে, খনিজ তেল, রসদ লাগে। আপনারা বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, ধন্যবাদ আপনাদের। আপনারাও মন্তব্য করবেন যে প্রোগ্রামটা কেমন হলো, আরো কি ভালো করা যায় এই জিনিসগুলো। দাদা, আপনি ওই যে বাণিজ্য পরিসংখ্যান, আমি ওই যে কমেন্ট যখন পড়ছিলাম কমেন্ট আমাদের দর্শকদের সাথে, তখন আপনি একটা বাণিজ্যের হিসাব করছিলেন ভারত এবং রাশিয়ার, এটা একটু সংক্ষেপে বলেন তো আসলে কি? আচ্ছা, 2020 সনে অর্থাৎ ইউক্রেন যুদ্ধের 2 বছর আগে, রাইট? জি, ইউক্রেন যুদ্ধের 2 বছর আগে ভারত এবং রাশিয়ার বাণিজ্য ছিল $8.1 বিলিয়ন শুরু করে, ঠিক আছে, যৌথ বাণিজ্য, ঠিক আছে। 2025 সনে এসে সেই বাণিজ্য দাঁড়িয়েছে $68.72 বিলিয়ন। দেখেন 5 বছরে সেই বাণিজ্য কোথায়, মানে 60 ভাগের মতো বাড়ছে, $60 বিলিয়ন বেশি বাড়ছে, মানে $60.5 বিলিয়ন মতো। যুদ্ধ ভালো, যুদ্ধ যেটা আছে যে না, যুদ্ধের অনেক ক্ষতি আছে, এটা অন্য অর্থনীতি, যুদ্ধ অর্থনীতিতে গেলে আবার অন্য জিনিস মার খাবে। এখন দেখেন এই যে একটা ফিগার, এই ফিগারটা আসলে কিন্তু আমরা চিন্তা করছি, আমরা দেখছি কোন জায়গা থেকে বাণিজ্যের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, আর আমরা দেখবো এই পুতিনের সফরে সেটা আগামী 5 বছরে কোন জায়গায় গিয়ে ঠেকে। তার আগে দেখি তাহলে কি দাঁড়ালো। এই যে ভারত রাশিয়ার যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন সম্পর্ক নয়, না, এটা তো পরীক্ষিত, এটা একটা বহুমুখী সম্পর্ক, এবং যেটা হচ্ছে একতরফা নির্ভরতা না, কিন্তু এখানে হচ্ছে বৈচিত্র্য আছে, সম্পর্কের মধ্যে বৈচিত্র্যতা। কিন্তু যেমন ধরেন যে কোনো দেশের যে ভাষার যে আঞ্চলিকতা, ভাষার আঞ্চলিকতা হচ্ছে ভাষার অলংকার, অবশ্যই নিজস্বতা, এবং নিজস্বতা, এই স্বকীয়তা, এটা দরকার আছে। সবাই যদি প্রমিত ভাষায় কথা বলে তাহলে আঞ্চলিক ভাষা, হ্যাঁ, আঞ্চলিক ভাষাগুলো বিলুপ্ত হয়ে যায়। এইগুলোকে মেরে ফেলা মানে কি, ভাষার যে বৈচিত্র্য সেটা নষ্ট করে, জাতিগতভাবে নষ্ট। এর জন্য ফরাসিরা কি বলে, ফরাসিরা বলে আমাদের ভাষায় অনেক বৈচিত্র্য, যেটা আমেরিকার ভাষায় নাই, ওদের ভাষায়, ওদের সাহিত্যে কি আছে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা দুই ভাষাকে যদি বিশ্লেষণ না করেন তাহলে বোঝা যাবে না। এবং দেখেন যে সেটা, যেমন আমি কোনো দেশের ভাষাকেই ছোট করছি না, কিন্তু যেটা হচ্ছে কি, ভাষার যে ঐতিহ্য, ভাষার যে অলংকার, ভাষার যে আঞ্চলিকতা, সেইগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের প্রয়োজনে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আপনার কাছে এখন দাদা আমি এখন দেখেন তাহলে যেটা হচ্ছে কি, কূটনীতি আসলে কিন্তু এই যে নৈতিকতা বা উপদেশ নয়, কূটনীতি হচ্ছে জাতীয় স্বার্থ। সেইখানে দেখেন দ্বিপাক্ষিক স্বার্থ যার সাথে যত বাড়বে সেখানে তার সাথেই তত বৈচিত্র্য বাড়বে, একদম সোজা হিসাব, লাভবান দুই দেশে হবে। যেটা হচ্ছে কি, পুতিনের
সফরে এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে যে এই চাপের রাজনীতিতে আসলে কূটনীতি চলে না, কূটনীতি চলে নিজের গতিতে, এবং যেটা হচ্ছে ভারসাম্য। আচ্ছা, এই জায়গায় একটু ব্রেক নিচ্ছি। আপনি আমাকে এখন পয়েন্ট আউট করে, ব্যাখ্যার দরকার নেই, এগুলো ব্যাখ্যা দিয়েছেন। এই যে নয়াদিল্লি যে আপনি বলছেন 28 ঘন্টা 2 দিনের সফর, ঠিক আছে, নয়াদিল্লিকে কি কি আসলে দিয়ে গেলেন? পকেট ভর্তি করে নিয়ে আসছিলেন, একটা একটা করে নয়াদিল্লিকে কি কি দিয়ে গেলেন? আপনি এক লাইনে বলতে থাকেন। হ্যাঁ, এক লাইনে বলতে থাকেন, কারণ এর ম্যাক্সিমাম আমি আপনার সাথে বিহাইন্ড দ্য সিন, মানে দেখেন আমি কিন্তু কিছু জিনিস অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, বলে দেন, তাও আমরা সেটা হচ্ছে দর্শকরা বুঝে যাক যে কি কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে 4টি চুল্লি, এই 4টির দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, এবং যেটা হচ্ছে ভারতকে যে তেল রপ্তানিতে আশ্বাস দিয়েছে, নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের জন্য রাশিয়া প্রস্তুত আছে। এবং সেই সাথে সবচেয়ে বড় যে কাজ করেছে এইখানে হচ্ছে কি, ট্রাম্পকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে এবং ট্রাম্পকে নৈতিকতাকে চ্যালেঞ্জ করেছে। কি যে তুমি যদি রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনতে পারো তোমার জ্বালানি কাজের জন্য, তাহলে ভারত কেন তার জ্বালানির জন্য তেল কিনতে পারবে না? এই যে নৈতিকতা, এই নৈতিকতায় কিন্তু ট্রাম্পের প্রতি পুতিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। আচ্ছা, তাহলে ভারত রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক, তাহলে দেখেন এইখানে একটা জিনিস গেল, জ্বালানির বিষয়টা একটা সুরা হয়ে গেল। এখন দেখেন দ্বিপাক্ষিক অর্থনীতি এখন আছে কত বললাম, যে 68.72 বিলিয়ন ডলার। দুইজনই যে বললো যে এইটাকে 100 বিলিয়ন ডলারের বাণিজ্যে নিয়ে যাওয়া যেতে পারে, গোল সেট করছে, মানে একটা গোল হচ্ছে 2030 সন পর্যন্ত সেই গোলটা 100 বিলিয়ন ডলারে উন্নীত করা। তার মানেটা কি দাঁড়ায়? কোন কোন ক্ষেত্রে? এতদিন ভারতের যেসব অর্থনীতিবিদ বা অর্থনৈতিক বিশ্লেষক তারা যেটা বলছিলেন যে এতদিন পর্যন্ত ভারতের যে বিশ্লেষকরা বা যারা অর্থনৈতিক বিশ্লেষক অর্থনীতি নিয়ে কাজ করেন তারা বলতেছিল যে ভারত রাশিয়া সম্পর্ক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে, ট্রাস্টেড পার্টনার, সব ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছিল না বাণিজ্যে। তো এই জিনিসটা থেকে এখন মনে হচ্ছে যে অনেকটাই বোধহয় ভারত এগিয়ে গেল। আর কি কি যেটা হচ্ছে শক্তি, মানে আমি বলছি এনার্জি, এনার্জি, তারপরে হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ফার্মাসিউটিক্যালস, কৃষি সেক্টরে যে সহযোগিতা, এই সহযোগিতাগুলোর প্রস্তাব ভারতকে পুতিন দিয়েছে। আরেকটা জিনিস, ভারত কি হয়েছে, ভারত তার যে দক্ষ জনবল, সেই দক্ষ জনবল রাশিয়ার কৃষি বা অন্যান্য সেক্টরে কাজে লাগানোর জন্য রাশিয়ার সম্মত হয়েছে। এইটা কিন্তু একটা বড়, যে একটা বড় শ্রম বাজারের দিকে কিন্তু ভারত অগ্রসর হলো। এখন দেখেন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়ে একটা জিনিস যেটা যে শান্তিপূর্ণ সমাধান ভারত বলে দিয়েছে। মোদিও কিন্তু সেই সম্পর্কে তার দুই দেশের যে অবস্থান সেটা ক্লিয়ার করেছে। আমরা কিন্তু প্রথমে এই বিষয়টা আলোচনা করেছি। তাহলে আমি যদি খুব সংক্ষেপে যদি এই জায়গাটাতে আমি বলি তাহলে কি দাঁড়ায়, দেখেন এনার্জি, অয়েল এন্ড সিকিউরিটি, এই তিনটাতে ভারতের কিন্তু কৌশলগত জয় হয়ে গেছে। তাই বোঝা যাচ্ছে আমার এতক্ষণের যে আলোচনা, এই আলোচনায় আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন তাহলে দেখেন পশ্চিমা চাপের মুখে ভারতের সাথে যে যুক্তরাষ্ট্রের বা রাশিয়ার যে সম্পর্ক, সেক্ষেত্রে ভারত রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে, ভারত রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। এই জিনিসটাও একদম ক্লিয়ার হয়েছে। এশিয়ার ভূ রাজনীতিতে এটা একটা নতুন গেম চেঞ্জার হয়ে যাবে, এবং ইউরোপের মধ্যেও কিন্তু হবে এটা, যে ফলে যেটা হবে তেল, পারমাণবিক শক্তি এবং কূটনীতির যে বড় বার্তা, এই বার্তা কিন্তু এশিয়ায় পুতিন দিয়ে গেলেন। তার মানে আপনার মোদির ঝুলি ভরে গেছে। আর পুতিনের ভারত সফরে যুক্তরাষ্ট্রের প্রতীকে সংক্ষেপে আপনি বলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তো দিবে, ট্রাম্প কাকু তো অবশ্যই প্রতিক্রিয়া, একটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দিয়েছে, সেটা বলেন তো। স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে ভারতের উচিত ছিল যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করা। ভাই আপনি যদি ডান হাতে ছুরি রেখে বাম হাতে যদি হ্যান্ডশেকের হাত বাড়িয়ে দেন, এটা উচিত না। যুক্তরাষ্ট্র হচ্ছে এই কাজটাই বারবার করে। এবং যেটা হচ্ছে কি, এই জিনিসটা যে হবে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারাই কিন্তু বলেছিল যে জিনিস ঘটতে পারে। এই ট্রাম্পের ফ্যাক্টর যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলবে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। ভারত যুক্তরাষ্ট্রের চোখ রাঙিয়ে নাকি উপেক্ষা করেছে। তার মানেটা কি হলো? রাশিয়ার সাথে বাণিজ্য করেও
পার পাওয়া যায়। এই মেসেজটা অন্যরা কি অনুসরণ করে কিনা, এই ভয়টা কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে আছে। শুধু ভারতের মধ্যে না থেকে রাশিয়ার সাথে ট্রেড করে পার পাওয়া যায়, মানে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে, এটাকে অনেক বড় মেসেজ। এই জিনিসটা যুক্তরাষ্ট্র, এই ভয়টা কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে কাজ করছে, বাট তারা কিন্তু এটাকে সামনে আনছে না। বিষয়টা দেখেন, ফলে যেটা হচ্ছে কি, ভারতকে পুরোপুরি চাপও আবার দিতে পারবে না, কারণ চীন আছে এখানে। এর কারণ হচ্ছে কি, চীনকে মোকাবেলায় ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে ভারতকে দরকার যুক্তরাষ্ট্রের। তাহলে কি হবে, ওয়াশিংটন কিন্তু ভারতকে হারাতে চায় না, চাপে রাখে যে ট্রেড বাড়াও, কিন্তু ভারতকে হারাতে চায় না। আর কোনো দেখা থেকে নেই দাদা। আজকে আপনার মধ্য কথা হচ্ছে, চীন এবং এশিয়াকে চাপে রাখার জন্য ভারতকে দরকার আছে যুক্তরাষ্ট্রের। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভালো। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করেন এবং পুরো প্রোগ্রামটা দেখে এই কাজটা আপনারা করবেন। আর সাবস্ক্রাইব বাটনটি আপনারা অন করে রাখেন, যেমন যখন অনুষ্ঠান হবে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে নিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আসছেন তো? অবশ্যই আবার যাব না, কোনো মহাদেশে ঢুকে যাব বা কোনো দেশে ঢুকে যাব, আবার কোনো গুরু গম্ভীর আলোচনায় ঢুকে যাব। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন।